আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে আমেরিকান ডেইরি লিমিটেড এআই কর্মী আমি। তো আপনাদেরকে আমি এর আগেও জানাইছি যে আমি কিছু পরীক্ষামূলকভাবে কোয়েল পাখি পালন করছি আর কি, দেখার জন্য যে আসলে কি কোয়েল পাখিতে লাভ হয় কি না লস হয়। যদি কোয়েল পাখিতে ভালো লাভ হয় তাহলে আমি এই খামারটা বড় আকারে করব, 2 থেকে 3 হাজার পাখি উঠাবো, সেটাও আপনাদেরকে জানিয়েছি আর আগের ভিডিওগুলোতে। তো আসলে আমি এ যাবৎ কোয়েল পাখি পালন করলাম, এই দীর্ঘ 1-1.5 দিনের মতন কোয়েল পাখি পালন করে আমি আসলে কি দেখলাম, কোয়েল পাখির আসলে অসুখ বিসুখ কীরকম হয়, রোগবালাই কীরকম হয়, তার ট্রিটমেন্ট কী, কোয়েল পাখিকে কী ভ্যাকসিন দিতে হয়, কি ঔষধ খাওয়াতে হয়, কি শিখলাম, কি জানলাম, কি বাধা পেলাম, সব কিছুই আপনাদেরকে ডিটেলস আজকে আমি জানাবো, যেন আমার পাশাপাশি আপনারাও যারা নতুন উদ্যোক্তারা খামার করতে ইচ্ছুক আছেন তারাও এই ভিডিওগুলো দেখে যেন সাবধান হতে পারেন যে এই সমস্যা হয়, এই সমস্যা হলে এই সমাধান দিতে হবে। আপনারা বিবেক বিবেচনা করে জেনে বুঝে তারপরে কোয়েল পাখির খামারে আসুন। না জেনে না বুঝে হুট করে ইউটিউব দেখে বা কারো কথা শুনে কোয়েল পাখির খামারে আসবেন না, কারণ আমি এ যাবৎ দেখছি অনেক খামার ভিজিট করছি, অনেক কোয়েল পাখির খামার আপনার বন্ধ হয়ে গেছে, লসের সম্মুখীন হয়েছে, বন্ধ হয়ে গেছে, পাখি সমানে মারা গেছে, এ ধরনের সমস্যা অনেক খামারে হয়েছে। তো আল্লাহর রহমতে আমার পাখিগুলো এখন পর্যন্ত মারা যায়নি, মোটামুটি 5-6টার মতো মারা গেছে, মোটামুটি অতটা ক্ষতি হয়নি। তো আসলে আপনারা জানেন, আমি যখন কোয়েল পাখি ক্রয় করি তখন আমরা যেহেতু নতুন, সেহেতু বাচ্চা ব্রুডিং করা একটু টাফ ব্যাপার হয়ে যায় নতুনদের ক্ষেত্রে। তো বাচ্চা ব্রুডিংয়ে যে তাপমাত্রা মেনটেন যেটা আছে, এটা যদি ভালোভাবে না জানেন তাহলে আপনি কিন্তু বাচ্চা ব্রুডিং করতে পারবেন না, বাচ্চা টিকাতে পারবেন না। এজন্য আমরা নতুন অবস্থায় প্রথমে নিয়েছি হচ্ছে আপনার 30 দিনের মতন পাখি নিয়েছি, 42 টাকা পিস নিয়েছিলাম 30 দিনের পাখি। তো 30 দিনের পাখি নেওয়ার পরে আমরা যখন বাসায় নিয়ে এসে লালন পালন করি, তখন প্রথমে যে সমস্যাটা হয়েছিল, এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসার পরে যে ধকলটা পড়ছিল, তার ফলে পাখিগুলো খাবার কম খাচ্ছিল এবং পাখিগুলো ঝিমাচ্ছিল, পাখিগুলো ঝাই মারেছিল। তারপরে আমরা যখন আমাদের ভেটেরিনারি স্যারদের সাথে কথা বললাম, তখন তারা বললো এদের ধকল স্টেজটা কাটানোর জন্য অবশ্যই আপনি লাইসোবেটটা দিবেন। তো আমরা 1 গ্রাম 1 লিটার পানিতে আমরা লাইসোবেট দিয়েছিলাম, 1 লিটার পানিতে 1 গ্রাম লাইসোবেট আমরা মিশিয়ে খাওয়াইছিলাম। তো 2 থেকে 3 দিন খাওয়ানোর পরে মোটামুটি আমার পাখিগুলো ঝরঝরে এবং ফুরফুরে হলো। তারপর থেকে আমরা পাখিগুলোকে মোটামুটি খাবার কন্টিনিউ করা শুরু করলাম, তখন তাদের রুচি সব কিছুই ঠিকঠাক হইলো, খাবারগুলো দিলাম। এরপরে যে সমস্যা হয়েছিল, পাখিগুলো কিছুদিন যাওয়ার পরে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা, যেহেতু ওখানকার পানি আর এখানকার পানির ভিতরে অনেক ডিফারেন্ট আছে, তো ওখানকার পানি খেয়ে তারা অভ্যস্ত। তো এখানে এসে যখন বাচ্চা থেকে ওখানকার পানি খেয়ে অভ্যস্ত, তখন অন্য জায়গায় এসে আলগা পানি যখন খায়, অন্য স্থানে যখন পানি খায়, তখন তাদের ঠান্ডা লাগাটা স্বাভাবিক। তো এসে তাদের দেখি নাকের ভিতর বুকের ভিতরে সনসন শব্দ হয়, পাখিগুলো ঝিম পারে, আবার খাবারগুলো ঠোঁটতে এরকম খাওয়ার সময় ছিটায়, চতুর্দিকে খাবার ছিটায়। তো ভাবলাম যে পাখিগুলো এরকম খাবার ছিটায় কেন, পাখিগুলো ঠোকরাঠুকরি করে কেন, পাখিগুলো ঝিম মেরে থাকে কেন। তো এটা চিন্তা ভাবনা করে স্যারদের সঙ্গে আবারও কথা বললাম, কথা বলে শুনলাম যে পাখিগুলোকে আসলে ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগার লক্ষণগুলো হচ্ছে, যখন ঠান্ডা লাগবে তখন পাখিগুলো ঝিমাবে, পাখিগুলো ঠোঁট দিয়ে খাবারগুলো ছিটাবে, এবং বেশি ঠান্ডা লাগলে যে এরকম পাখাগুলো নিচ দিকে একবারে নামে দিবে, পাখিগুলো ঝুলে দিবে এবং পাখিগুলো ঝিম মেরে বসে থাকবে। তো এইটা দেখে আমরা তখন ঔষধ হিসেবে দিলাম প্রথম অবস্থায় রেনামাইসিন 2 লিটার পানিতে 2টা ট্যাবলেট 1 লিটার পানিতে দিলাম, 5 লিটার পানিতে 2টা ট্যাবলেট দিলাম, 5 লিটার পানিতে আমরা 2টা ট্যাবলেট দিলাম রেনামাইসিন, এবং প্রোমিথাজিন ট্যাবলেট যেটা আছে আর কি, প্রোমিভেট ডিলারজেন প্রোমিথাজিন গ্রুপ, এইটা দিলাম হচ্ছে 5 লিটার পানিতে একটা, এবং রেনামাইসিন যেটা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ট্যাবলেটটা আমরা ব্যবহার করলাম 5 লিটারে 2টা। এভাবে ব্যবহার করার পরে অনেকাংশই ব্যাকআপ দিল, পাখিগুলোকে মোটামুটি সুস্থতার ভিতরে আনার পরে কিছুদিন ভালো থাকার পরে আবারও ঠান্ডা লাগলো, তখন আমরা বেশি ঠান্ডা লাগছিল আর কি, তখন আমরা দিয়েছিলাম সেট 3 এবং ডক্সিয়েভেট বা সেট 3 আপনারা ব্যবহার করতে পারেন, এটা খুব ভালো কাজ করে। ডক্সিয়েভেট আমরা ব্যবহার করেছিলাম 1 লিটার পানিতে 1 গ্রাম, ওইটাও সেম ডোজ।
এরপরে মোটামুটি পাখির ঠান্ডা রোগটা চলে গেল। তারপরে অনেক খামারির সাথে কথা বললাম, অনেক খামারি বললো ভাই পাখিগুলোকে RDB ভ্যাকসিন অর্থাৎ রানীক্ষেতের ভ্যাকসিন, গাম্বুরা ভ্যাকসিন না করলেও অন্তত পক্ষে রানীক্ষেতের ভ্যাকসিনটা করান, না হলে আপনি শীতের ভিতরে পাখি যখন ঠান্ডা লাগবে বা রানীক্ষেত গাম্বুরে ধরলে পাখি একটাও রক্ষা করতে পারবেন না। তো আল্লাহর রহমতে আমরা তখন বুদ্ধিটা পেয়ে, পরামর্শটা পেয়ে আমরা RDB ভ্যাকসিন করালাম। রানীক্ষেতের ভ্যাকসিন একটা নিয়ে আসলাম 500 পাখির ডোজ বা 500 মুগরির ডোজ, যেটা আর কি মুগরিকে দেওয়া হয় সেম ওই ভ্যাকসিনটাই কোয়েল পাখি ব্যবহার করা। যে কোনো একটা পোলট্রি ফিডের দোকানে গিয়ে আপনি বলবেন যে আমাকে 200 বা 300 বা 500 পাখি, 300 পাখির ডোজ হয়, 500 পাখির ডোজ হয়, আরও উপরে বড় বড় 1000 2000 এরকম ডোজ হয়। তো যেগুলো দোকানে আপনি মুগরির খাবার, ফিড, মুগরির ঔষধ বিক্রি করে, এগুলো দোকানে গিয়ে বলবেন, তাহলে পাবেন আপনি ভ্যাকসিনটার নাম RDB ভ্যাকসিন অর্থাৎ রানীক্ষেত ভ্যাকসিন। রানীক্ষেত ভ্যাকসিনটা আমরা নিয়ে আসলাম 500 পাখির ডোজ নিয়ে এসে 5 লিটার পানিতে গুললাম। 5 লিটার পানিতে ট্যাবলেটটা মিশিয়ে 3 লিটার পানি ফেলে দিলাম, দিয়ে 2 লিটার পানির মতন দিয়ে, যেহেতু আমাদের 150 পাখি, 150 পিস পাখি, সেহেতু 2 লিটার পানি আমরা তাদের এখানে দিলাম। দেওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে সে ভ্যাকসিনটা তারা খাওয়ার পরে ফেলে দিলাম। আবার অবশ্যই ভ্যাকসিন দেওয়ার আগে নিয়ম ছিল যে সাদা পানি দিতে হবে এবং ভ্যাকসিন দেওয়ার পরেও সাদা পানি দিতে হবে। তো আমরা সেইটাই করছিলাম আর কি, ওষুধ বড়ি ছাড়া সাদা পানি দিয়েছিলাম। ভ্যাকসিনটা কমপ্লিট করার পরে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো পাখির কোনো সমস্যা ওই ধরনের কিছু হয়নি, রানীক্ষেত গাম্বুরা এ ধরনের কোনো সমস্যা বা প্রবলেমে পড়তে হয়নি। তারপর থেকে আমরা পাখিগুলোকে ক্যালসিয়াম, জিঙ্ক, এডি এসব খাওয়ানো শুরু করলাম। এগুলো সব লিটারে 1 মিলি করে, এবং এডিটা হচ্ছে 2 লিটারে 1 মিলি বা 3 লিটারে 1 মিলি দিতাম। এর পাশাপাশি আবারও খামারি ভাইদের সাথে পরামর্শ করলাম এবং আমাদের ভেটেরিনারি স্যারদের সাথে পরামর্শ করলাম। তারা বলল পাখিকে আপনার কৃমির ডোজটা দেওয়ান, কৃমির ডোজটা দেওয়ালে পাখিগুলো পরিপূর্ণ ডিম দিবে, না হলে কিন্তু ডিমের সময় অনেক সময় ঝামেলা হবে। তো এটা চিন্তা করে আমরা এভিনেক্স, রেনেটা কোম্পানির এভিনেক্স যে পাউডার আছে, কৃমির ডোজ পাউডার, এভিনেক্স পাউডার, তো এই পাউডারটা আমরা ক্রয় করে এনে তাদেরকে ওই রকমভাবে 5 লিটার পানিতে 5 গ্রাম পাউডার মিশিয়ে আপনার 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়ে আবার পানিগুলো ফেলে দিয়েছিলাম। তো এই কৃমির ডোজটা কমপ্লিট করার পরে আমরা দিয়েছিলাম লিভার টনিক হিসেবে দিয়েছিলাম হেপাপিটটা 1 লিটার পানিতে 1 মিলি আকারে আমরা ব্যবহার করেছিলাম। এটা 3 থেকে 5 দিন ব্যবহার করছিলাম। ব্যবহার করার পরে আমরা পাখিকে কন্টিনিউ আবারও সেই জিঙ্ক, ক্যালসিয়াম, মিনারেল, আয়রন এগুলো অল্প অল্প করে রুটিন অনুযায়ী সাপ্তাহিক একটা রুটিন বানাইছিলাম আর কি। সেই সাপ্তাহিক রুটিন অনুযায়ী তাদেরকে খাওয়াইছিলাম। সাপ্তাহিক রুটিনটা ছিল এরকম যে আমরা 2 দিন সকালে দেব হচ্ছে জিঙ্ক, 2 দিন সকালে দেব হচ্ছে আমরা ক্যালসিয়াম, 2 দিন সকালে দেব আমরা হচ্ছে ভিটামিন, এবং 1 দিন দেব রেনামাইসিন। আর রাতের ডোজটা ছিল আমাদের 3 দিন দেব এডি দিব আমরা 3 দিন। আপনারা 2 লিটার বা 3 লিটার পানিতে 1 মিলি আকারে এডি দিব 3 দিন। এবং এর পাশাপাশি আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে পাখি যখন ডিমে আসবে তার আগে আমরা ইসেলটা ব্যবহার করেছিলাম। ইসেল দেব 3 দিন। এই 6 দিন গেল। আর পাশাপাশি একটা দিন আমরা পাখিকে আমরা কী করে কয় আপনার আদা কালি জিরা, তারপর হচ্ছে আপনার রসুন, পেঁয়াজ, এগুলো ব্লেন্ডার দিয়ে বেটে পানির সাথে মিশিয়ে আমরা 1 দিন করে দিয়েছিলাম তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। আর 15 দিন পর আমরা লাইসোবেট দিয়ে ধকল কাটানোর জন্য, এবং মাঝে মধ্যে 15-20 দিন পর আমরা 3 দিন করে লিভার টনিকের ডোজ করাই, যেহেতু তারা ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক খাচ্ছে এবং পুষ্টি সম্পূর্ণ, প্রোটিন সম্পূর্ণ খাবার খাচ্ছে, সেহেতু সমস্যা হওয়ারই কথা পায়খানার। তো এই জন্য আমরা এগুলো দিই। তাছাড়া আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। এখন পাখিগুলো আমার মোটামুটি 90 থেকে 95% ডিম দেয়। তো এখনও আমরা এডি, ইসেল, ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক এগুলো কন্টিনিউ করতেছি রুটিন অনুযায়ী। সাপ্তাহিক রুটিন আমার চ্যানেলের ভিতরে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এই সাপ্তাহিক কয়দিন আমরা কী খাওয়াই সব কিছু আমার চ্যানেলের ভিতরে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। এবং পাখির ডিমগুলোও মোটামুটি আল্লাহর রহমতে আশা অনুরূপ বড়। তাছাড়া আর এখনও ঝামেলার ভিতরে আমি পড়িনি। পাখি নিয়ে মোটামুটি ঝরঝরে এবং ফুরফুরে আছে। এতে করে বোঝা যাচ্ছে আসলে কোয়েল পাখিতে লাভ আছে, কোয়েল পাখির খামার বড় আকারে করা যায়। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি সামনেতে ইনশাল্লাহ বড় আকারে কোয়েল পাখির খামার করব।
তা আপনারাও কোয়েল পাখির খামার করার আগে অবশ্যই এরকম 1-150 পাখি নিয়ে আপনারা আগে পরীক্ষামূলকভাবে নিজেরাই দেখুন যে আসলে কোয়েল পাখির রোগ প্রতিরোধ বা কী ধরনের কী সমস্যা হয়, সব কিছুই নিজে হাতে শিখুন। তারপরে আপনি বড় আকারে খামার করুন। তার আগে কখনোই বড় আকারে খামার করবেন না, তাহলে লসের সম্মুখীন হবেন। না জেনে না বুঝে যদি আপনি খামার করতে যান, সেক্ষেত্রে আপনি বড় একটি বাধার সম্মুখীন বা লসের সম্মুখীন হতে পারেন। আর যখন আপনি কোয়েল পাখির জাত চিনলেন, কোয়েল পাখির পুরুষ মহিলা চিনলেন, কোয়েল পাখির কোন অসুখটা হলে আপনি কি ঔষধ দেবেন এবং কি অসুখটা হয়েছে, কি রোগটা হয়েছে, সেটা আপনি কিভাবে ধরবেন, কোয়েল পাখির রোগবালাই হলে কিভাবে বুঝবেন, ঠান্ডা লাগলে তা কিভাবে বুঝবেন, আপনার পাখিগুলো পায়খানার সমস্যা হলে কিভাবে বুঝবেন, বা আদার্স যে সমস্যাগুলো আছে, অনেক সময় কোয়েল পাখির পা খোঁড়া হয়ে যায়, পা খোঁড়া হলে কি করবেন, অনেক সময় ঘাড় ব্যাকা হয়ে যায়, ঘাড় ব্যাকা হলে কি করবেন, এগুলো সব কিছু সম্পর্কে ডিটেলস জেনে বুঝে তারপরে আপনারা খামার করুন, এইটাই আমি চাই। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।